হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে। সম্প্রতি যে তোমাদের আরপিএফ এসআই 2024-এর যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় মেন্সুরেশন থেকে যে প্রশ্নগুলি এসেছে তার মধ্যে টপ প্রশ্নের আজ ভয়ঙ্কর সলিউশন নিয়ে, যাতে করে দেখা মাত্রই তোমরা না এক্সামে সলভ করতে পারো। ঠিক এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন রেলওয়ের সমস্ত এক্সামে কিন্তু আসতে চলেছে। এই কারণে তোমাদের বলবো যে এই ক্লাসটি ভীষণ মাত্রায় তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা এক্সামে সলভ করতে পারবে। আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো লাগে, বলবো অবশ্যই এটি প্রেস কমেন্ট, লাইক আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও, যাতে করে তারাও এক্সামে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারে। চলো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব যে কি রয়েছে। দেখো, বলেছে যে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল হয় 32,041 বর্গমিটার। তা জমিটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো, তার মানে কি দিয়েছে এখানে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে। আর তোমাদের দেখো মেন্সুরেশনের কিন্তু অলরেডি বর্গক্ষেত্রের ক্লাস করানো আছে, প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নেবে, ওখানে সমস্ত তথ্য কিন্তু একদম নিখুঁতভাবে দেওয়া আছে। তাহলে এখানে দিয়েছে কি, প্রশ্নে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে। আর আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি, আমাদের বাহুর স্কোয়ার হয়। তাহলে বাহু স্কোয়ার কি ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের ফর্মুলা সমান সমান যেটা আমাদের দিয়েছে কত, 32,041। ব্যাস, এইটুকু দিয়েছে। তাহলে এবার বলো আমরা এখানে কি লিখবো, বাহু সমান সমান এই যে স্কোয়ারটা আছে যদি ও পাশে চলে যাবে তাহলে কি চলে আসবে, আমাদের রুট ওভার হয়ে যাবে। তাহলে কত চলে আসছে, রুট ওভারের মধ্যে লিখে দাও 32,041। তাহলে এবার দেখো, তার মানে এইটা কি, বর্গমূল করা। আর এর জন্যই না এই প্রশ্ন দিয়েছে, যাতে করে অনেকে এই বর্গমূল এত বড় সংখ্যা করতে গিয়ে এক্সামের টাইমটাই বেশি নিয়ে নেয়, কিন্তু তোমাদের টাইম বেশি লাগবে না। কেন? কারণ তোমরা যে এখানে দেখা মাত্র ইউই সলভ করবে, একটা চুটকি দিতে যে টাইম লাগে না, সেটুকু টাইম কি করে দেখো। বলেছে যে দেখো বর্গমূল কিভাবে করতে হয়। বর্গমূলের বেলায় তোমরা কি করবে, লাস্ট দুটি সংখ্যা নিচে আন্ডারলাইন করে দেবে। তাহলে বলো, লাস্ট দুটি সংখ্যা নিচে আন্ডারলাইন করার পর দেখবে যে কত আছে, 41। তাহলে এইবার বলো তো তোমরা, যে কোন সংখ্যার বর্গের শেষে 41 থাকে? কোন সংখ্যার বর্গের শেষে 41 থাকে? তাহলে অবশ্যই তোমরা জানো যে এই যে 21 বর্গ কত হয় আমাদের, 441। হ্যাঁ, এর জন্য কিন্তু তোমাদের কমসে কম 1 থেকে 30 পর্যন্ত কিন্তু বর্গ তোমাদের মুখস্থ বিদ্যা রাখতে হবে, তবেই কিন্তু তোমরা এই টাইপের বর্গমূল না কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। দেখো, তাহলে এই দেখো শেষে কার আছে, 41 আছে। তার মানে কার পেয়েছি আমরা, 21। তাহলে তোমার এইবার দেখবে কি, অপশনটা পুরোটা করবো না আমরা, এইবার আমরা অপশন দেখবো যে অপশনে আমাদের কি কি রয়েছে। দেখো, অপশন এতেই রয়েছে কত, সব অপশন এতে রয়েছে 179, অপশন বিতে দেখো রয়েছে কি 199, আর অপশন সিতে রয়েছে আমাদের 157, আর অপশন ডিতে রয়েছে আমাদের 177। এবার দেখো যে কিভাবে না এই টাইপের প্রশ্ন অপশনের সাহায্যে জাস্ট খেলা করতে হয়, আর কিচ্ছু না গো, এক্সাম হলে জাস্ট খেলা করবো অঙ্ক নিয়ে। বলেছে এবার আমরা কত পেয়েছি এখানে, 21। তাহলে তোমাদের দেখো এই যে চারটে অপশন, এই চারটে অপশন দেখো তো, যে আমাদের চারটের মধ্যে দেখো তিনটে রয়েছে কি 200-র কাছাকাছি রয়েছে, আর একটা রয়েছে কি আমাদের 150-র কাছাকাছি। তার মানে দেখো হয় কি, এই 21 সংখ্যাটা 200 থেকে হয় মাইনাস করে আসবে, আর না হলে তোমার প্লাস করে আসবে। তা দেখো তো, 150-র সাথে 21 যোগ করে তো আমাদের 157 হয় না, তার মানে অপশন সি তো আগেই কেটে দাও। বাকি তিনটে তো আমাদের 200-র কাছাকাছি আছে, তাই না? আর 200-র কাছাকাছি যদি থাকে, তার মানে তোমার যে উত্তরটা আসবে সেই উত্তরটা কি হবে, 200 থেকে হয় 21 মাইনাস করে আসবে, না হলে 21 প্লাস করে আসবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে একটা তো 200-র সাথে প্লাস করে নেই, তার মানে মাইনাস করে এসছে। তাহলে আমরা কি করব, যে 200 থেকে 21-কে বাদ দিয়ে দেবো, আর 200 থেকে যদি 21 বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে আমাদের, দেখো তো 9, 7, 1, এই দেখো 179 কোথায় রয়েছে, অপশন এ। তাহলে অপশন এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। দেখেছো বর্গমূল কতটা ইজি ভাবে সলভ করা যায়। দেখো, বর্গমূল যদি তোমাদের করতে বেশি সময় লাগে না, আমি বলবো যাও প্লেলিস্টে যাও, দেখো বর্গমূলের একটা বেহতরিন ক্লাস দেওয়া আছে, যাতে করে দেখা মাত্রই সলভ করা যাবে। এইভাবে জাস্ট অপশনের সাহায্যে না খেলা করবে। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল হয় 29,929 বর্গমিটার। তাহলে জমিটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো সেম প্রশ্ন একটু আগেই তোমরা করলে। তাহলে এখানে কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফলে কি করব, ফর্মুলা করব কি, বাহু স্কয়ার। বাহু স্কয়ার সমান সমান কত করব আমরা, 29,900 কত দিয়েছে আমাদের, 29। ব্যাস, তাহলে এবার স্কয়ার যদি ওপাশে চলে যায় তাহলে কি হয়েছে, আমাদের বাহু সমান সমান রুট হয়ে যাবে, রুট আন্ডার কত চলে আসবে, 29,929। তার মানে এবার কি করবো, আমরা এর বর্গমূলটা করবো, তাই না? তাহলে এর বর্গমূল করবো কিভাবে, সেম অ্যাপ্রোচ।
অ্যাপ্লাই করি, তাই না? তাহলে কি বর্গমূলের বেলায় কি আমরা লাস্টের দুটো সংখ্যা দেখবো, কত রয়েছে আমাদের 29। তাহলে বলো তো এবার তোমরা নিজেরা যে কোন সংখ্যার বর্গের শেষে 29 আছে, বলো। তার মানে আমাদের দেখো তো, যদি আমরা 23-এর বর্গ করি আর 23-এর বর্গ চলে আসে কত আমাদের 529, তাহলে দেখো তো এই দেখো শেষে 29 পেয়েছি, কার? 23-এর। তার মানে তোমার এবার কি দেখবো আমরা, যে অপশন দেখবো, যে কোন অপশনগুলো দেখো তো সব কটাই দেখো তো 150-র কাছাকাছি এবং 200-র কাছাকাছিও আছে, তাই না? তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা হয় কি 150 থেকে 21 এই 23 যোগ করে আসবে, 150 থেকে 23 যোগ করে আসবে, আর না হলে 150 থেকে কি 23 মাইনাস করে আসবে। তাহলে 150 থেকে 23 তো মাইনাস করে একটাও আসেনি, তার মানে এটা কি হচ্ছে 150-র সাথে 23 যোগ করে উত্তরটা আসবে। তাহলে দেখো এটা তো হচ্ছেই না অপশানই, কারণ 150-র সাথে 23 যোগ করলে তো আমাদের 197 আসে না। দেখো তো 150-র সাথে যদি আমরা 23 যোগ করি তাহলে কত আসছে আমাদের 3 এসছে, এখানে 7 এসছে, এখানে 1, তাহলে কত চলে এসছে 173। তাহলে দেখো 173, দেখো অপশন ডি রয়েছে, তাই না? তার মানে অপশন ডি রয়েছে, তার মানে এখানে আমাদের অপশন ডি অ্যান্সার হতে পারে। কিন্তু আবার দেখো 200-র কাছাকাছি তো 177 আছে, আর 200 থেকে যদি আমরা 23-কে মাইনাস করে দিই তাহলে চলে আসতে কত আমাদের এখানে 7 হাতে 1, এখানেও 7, মানে 177। তাহলে কি 177 আমরা অ্যান্সার নেব? তার মানে সি তো হবে না, এটা কেটে দাও। তার মানে হয় উত্তর বি, না হলে সি, তাই না? তাহলে এবার দেখো এখানটায় না তোমাদের দেখো প্রশ্নকে অপশনের সাথে খেলা যে কিভাবে করতো না, এর জন্য এক্সামিনে না প্রশ্নটাকে ঠিক সেভাবে দেয় যাতে তোমরা অপশনের সাথে খেলতে পারো। তাহলে এখানে দেখো 177 হবে না 173 হবে, কি করে করবো? দেখো তো 173 আর 77 এদের মাঝখানে দেখো তো আমরা 175 বলে একটা সংখ্যা পেয়ে গেছি। তাহলে বলো 175-এর বর্গ কত হয়? 175 বর্গ মানে কি, যে 175 আর 175 দুভাবে আমরা গুণ করব, তাই না? তা দুভাবে যদি গুণ, দুবার যদি এভাবে গুণ করো তাহলে কত চলে এসছে দেখো তো। আর হ্যাঁ দেখো যদি সেম সংখ্যা থাকে এবং শেষে যদি অনলি 5 থাকে, আর এবং 175 172 দেখো দুজনার শেষে কি 5 আছে, তা যদি এরকম থাকে না তার গুণ কিভাবে করতে হয় দেখে নাও। যে 5 5 25 তোমরা ডাইরেক্ট 25ই লিখে দেবে, 5 5 25 ডাইরেক্ট 25ই লিখে দেবো। এবার এখানে কত আছে, যা থাকবে 17 আছে, তাহলে কি করবে এর সাথে সবসময় কি করবে তোমরা 1 যোগ করে দেবে। তাহলে 17 আর 1 কত চলে আসবে 18, তাহলে 18-র সাথে এবার 17 গুণ করে দাও, আর 18 17 কত চলে আসে আমাদের 18 17 চলে আসে আমাদের 306, ব্যাস। তাহলে কত চলে এসছে দেখো এখানে 30,625। তার মানে দেখো 75-এর বর্গই চলে এসছে কত আমাদের 30,625, আর তাহলে আমাদের এখানে রয়েছে কত 29,929। তার মানে 75-এর বর্গই তো এখানে বেশি চলে এসছে, তাহলে 77-এর বর্গ তো 177-এর বর্গ তো আরো বেশি চলে আসবে, তাই না? এখানে দেখো 175-এর বর্গ চলে এসছে 30,625, তাহলে 177-এর বর্গ তো আরো বেশি হবে, তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে আমাদের 173 হয়ে যাচ্ছে। এইভাবে না অপশনের সাহায্যে খেলবে, তবেই না আসবে মজাটা। তা যদি তোমাদের এই ট্রিক্সটি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক, আর হ্যাঁ বন্ধুদের শেয়ার কিন্তু অবশ্যই করে দিও যাতে তারাও না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি ত্রিভুজের বাহু 60 সেমি, 75 সেমি এবং 45 সেমি, তাই এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেখো ত্রিভুজের 3টে বাহুই দিয়েছে, আর 3টে বাহুই এখানে কি দিয়েছে আমাদের আলাদা দিয়েছে, তার মানে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে আমাদের এখানে বিষমবাহু ত্রিভুজ হবে, তাই না? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের রুট ওভার কি এস ইন্টু এস মাইনাস এ, আবার এস মাইনাস বি, তারপরে এবার এস মাইনাস সি। এটা এবার এস বলতে কি আমাদের, এস বলতে হচ্ছে আমাদের এখানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এস বলতে অর্ধ পরিসীমা। এইবার ত্রিভুজের 3টে বাহু দিয়ে দিয়েছে, দেখো আমরা তার মানে এখানে এ বলতে কোন বাহু লিখবো আমরা, প্রথম যে বাহু দিয়েছে 60, বি বলতে কোনটা লিখবো আমরা 75, আর সি বলতে কোনটা লিখবো আমরা 45, এই 3টে বাহু। তাহলে এবার বলো যে অর্ধ পরিসীমা আমরা বের করবোটা কিভাবে? তার মানে তোমাকে আগে কি করতে হবে, পরিসীমাটা বের করতে হবে। তাহলে বলো ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করতে হয়? কারণ ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে কি, যে 3টে বাহুর সমষ্টি, 3টে বাহুর সমষ্টি করলেই কি পেয়ে যাবো আমরা, পরিসীমা পেয়ে যাবো। তাহলে এখানে বলো এই যে ত্রিভুজের 3টে বাহু, যদি এই 3টে বাহুর আমরা সমষ্টি করি মানে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি পরিসীমা। তাহলে এখানে যোগ করো, দেখো 5 5 10 0, হাতে আমাদের 1, 6 আছে 10, আর হাতে 1 1 চলে আসবে কত এখানে 18, তাহলে 180, মানে 3টে বাহু যোগ করলে পেয়ে যাবো কত আমরা 180। তাহলে 180 কি পেয়ে গেছি আমরা, পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে আমাদের, অর্ধ পরিসীমা হবে একে 2 দিয়ে ভাগ করে দেবো,
তাই না? তাহলে যদি 2 দিয়ে ভাগ করো তো কত চলে আসবে আমাদের? এই নাম 90। তার মানে 90 পেয়ে গেছি কি আমরা? অর্ধ পরিসীমা। তাহলে এবার কি করব আমরা? এই যে এস এর জায়গায় 90 বসিয়ে দেবো। তাহলে বসাও। তা চলো রুট ওভার কত, এস বলতে হচ্ছে আমাদের এখানে 90, তাহলে এখানেও এস বলতে 90 করো, এখানেও তো এস 90 হবে। এ বলতে কি আমাদের প্রথম বাহুটা কত, এখানে 60, এস বলতে 90, বি হচ্ছে কত আমাদের 75, এস 90, সি কত আমাদের এখানে 45। তাহলে এবার বলো 90 থেকে যদি 60 বাদ দিই তাহলে চলে আসছে কত আমাদের 30, গুণ 90 থেকে 75 বাদ দিয়ে দাও চলে আসবে কত আমাদের 15, গুণ 90 থেকে 45 বাদ দিয়ে দাও চলে আসবে কত আমাদের 45। তাহলে এবার কি করব আমরা? এই সবগুলোর গুণ করব, গুণ করে কি করব? বর্গমূল করব। তাই কি করব না, এখানে আরেকটু তোমরা স্মার্টনেস লাগাও, কি যে আমরা 90 কে না একটু ভেঙে নিই না সবাইকে, যে 9 গুণ 10 করে নিই, 9 10 90 হয়। তাহলে 30 কে ভেঙে নাও, 30 ভাঙো কত চলে আসবে? 3 গুণ 10 করে নাও। 15 কে ভাঙো, 3 গুণ 5, 45 কে ভেঙে দাও 5 গুণ 9। তাহলে এবার দেখো তো এখানে একটা 9, এখানেও একটা 9 আছে, তাহলে বর্গমূলের বেলায় দুটো 9 এর জন্য কি চলে আসে? একটা 9 চলে আসে আমাদের। তাহলে এখানে একটা 9 লিখে দাও, গুণ 10 দেখো দুটো আছে তাহলে একটা 10 হবে, 3 দেখো দুটো আছে তাহলে একটা 3 হবে, 5 দেখো দুটো আছে তাহলে একটা 5 হবে। তাহলে এবার এই সবাইকে গুণ করো, দেখো 3 5 15, 15-র সাথে 9 গুণ করে দাও, 9 15 কত চলে এসছে আমাদের? 135। এবার 135 লেখো, তার সাথে 10 আছে একটা শূন্য বসিয়ে দাও এখানে, ব্যাস এত সোজা। ব্যাস এটাই পেয়ে গেছি কি আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু এবার তোমরা বলো, যদি তোমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করো এক্সাম হলে, এত বড় একটা প্রসিডিউর তোমাদের দেখবে এই একটা ম্যাথ করতে না 1 মিনিটের বেশি টাইম লেগে যাবে। কিন্তু তোমরা কিভাবে করবে? এইভাবে না, তোমরা কি করবে? আরো শর্ট মেথড করবে। দেখো কিভাবে শর্ট মেথড? শর্ট মেথডটা তোমরা ছোট থেকে জেনে এসছো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হয় আমাদের ছোটবেলায় একদম শেখা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো এটা তো সবাই জানো, অবশ্যই জানো, তাই না? তাহলে এটা হবে। তাহলে এখানে কি করেছে, যে ত্রিভুজের 3টে বাহু দিয়ে দিয়েছে, কত দিয়েছে আমাদের? 60 দিয়েছে, 75 দিয়েছে আর 45 দিয়েছে। তাহলে তোমরা কি করবে? এই যে যেটা বড় বাহু দিয়েছে না, এটাকে তোমরা অতিভুজ ধরে নাও। মানে আমরা বলতে চাইছি আমি যে এটাকে তোমরা সমগ্র ত্রিভুজ ভেবে নাও। তার মানে সমগ্র ত্রিভুজে এটা হয় 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি সোজাসুজিটাই হয় কি? বৃহত্তম বাহু। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 75, আর এটা চলে আসবে কত আমাদের? 60। তুমি এটাকে 60 ধরো কিংবা 45 ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি আমরা 60 ধরে নিয়েছি, তার মানে এখানে আমরা কত লিখবো? 45। তা তুমি যদি এখানে 60 লিখো তাহলে এখানে 45 করবে। তাহলে এবার দেখো এখানে এখানে কি পেয়ে গেছি আমি? যে হাফ, হাফ ইন্টু, তা ভূমি বলতে কত লিখবো আমরা? এখানে 45 লিখে দিলাম, ইন্টু উচ্চতা বলতে কত? এখানে 60, তাহলে এখানে 60 লিখে দাও, ব্যাস সিম্পল কাজ, এইটুক করবে। দেখো কাটো, এই নাও 60 কে 2 দিয়ে কেটে দাও 30, তাহলে 45 সাথে 30 গুণ করে দাও, 3 5 15, 5 আমাদের হাতে 1, 3 4 12 আর 1 13, আর এই শূন্য এখানে বসিয়ে দাও, এই দেখো চলে এসেছে 1350। বোঝা গেল? তাহলে এবার তোমরা বলো যে কোন মেথডটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারবে। আশা করি তোমরা সেটা বুঝে গেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটি দেখো কি বলেছে, যে প্রতি বর্গ সেমি 1.5 টাকা হারে একটি আয়তকার শীট আকার খরচ হলো 945 টাকা। তা যদি আয়তক্ষেত্রকার শীটের দৈর্ঘ্য 30 সেমি হয় তাহলে তার প্রস্থ কত? দেখো তার মানে এখানে কি বলেছে, যে প্রতি বর্গ সেমিতে 1.5 টাকা, প্রতি বর্গ সেমিতে 1.5 টাকা হারে একটি আয়তকার শীট আকার খরচ হয়েছে কত? 945 টাকা। তার মানে বর্গ সেমিতে বলেছে, তার মানে কি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি চলে আসবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ চলে আসবে, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ চলে আসবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো আমাদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 30। তা প্রস্থটা আমি জানি না, তাহলে প্রস্থকে ধরো আমি বি এখানে ধরে নিলাম, প্রস্থকে বি ধরে নিলাম, তাহলে এটা পেয়ে যাচ্ছে কি আমার ক্ষেত্রফল। তাহলে এবার দেখো বলেছে যে প্রতি বর্গ সেমিতে 1.5 টাকা, তাহলে 1 বর্গ সেমিতে যদি 1.5 টাকা হয় তাহলে এত বর্গ সেমিতে কত টাকা খরচ হবে? তার মানে এর সাথে কি করব আমরা? 1.5 গুণ করে দেবো। এবার বলো 1.5 মানেই কত আমাদের? 3/2, তাহলে এর সাথে 3/2 গুণ করে দাও। তাহলে এখানে টোটাল কত টাকা বলেছে আমাদের? টোটাল খরচ হচ্ছে আমাদের 945 টাকা। তাহলে এবার কাটো, কাটো, এই নাও কাটো, 3 দিয়ে কেটে দাও একে, যদি 3 দিয়ে কাটো 3 3 9 আর 3 15 45,
তাই তো? তাহলে এবার কাটো, এখানে 2 দিয়ে কেটে দাও। আচ্ছা ব্র্যাকেট তুমি এখানে তুলে দিতে পারো, ব্র্যাকেট ধরো তুলে দিলে, তাহলে 2 দিয়ে যদি কাটো 15 চলে আসবে, তাই না? তাহলে এবার 15 দিয়ে কাটো, এখানে 15 দুগুণ 30, 15 দুগুণ চলে হচ্ছে 30 আর 15 কে 15 কত চলে এসছে আমাদের তাহলে 21। তাহলে এই নাও বি সমান সমান পেয়ে গেছি কত আমরা 21। তার মানে বি বলতে কি ধরেছিলাম আমরা? প্রস্থ। তাহলে এখানে বলো আয়তক্ষেত্রের প্রস্থটা কত পেয়ে গেছি? তাহলে 21 সেমি চলে এসছে, কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 152 বর্গ সেমি, তা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে কি দিয়েছে আমাদের? গোলক দিয়েছে। গোলকের কি দিয়েছে আমাদের? অর্ধগোলক দিয়েছে, তাই না? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কার? অর্ধগোলকের। তাহলে বলো যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় কত আমাদের? 3 পাই আর স্কোয়ার। দেখো এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু খাতায় লিখে রাখতে হবে, কারণ ফর্মুলার সাহায্যে কিন্তু তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। তা চলো এবার তাহলে বলেছে যে এইটা কি পেয়ে গেছি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল সমান সমান কত বলে দিয়েছে আমাদের? 152। 152, তাহলে এটা সমান সমান 152। তাহলে এখান থেকে কি বলেছে আমাদের? আর এর মানটা বের করবো, মানে ব্যাসার্ধটা বের করবো। তাহলে করো, দেখো এবার 3 ইন্টু পায়ের মান কত হয় আমাদের? 22/7 ইন্টু আর এর স্কোয়ার সমান সমান 152। তাহলে 152কে এবার কি করব আমরা? যদি দেখো 2 দিয়ে কাটি, তাহলে 22কে যদি 2 দিয়ে কাটো 11, 152কে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত চলেছে? 7 দুগুণ 14, 6 দুগুণ 12, মানে 76। তাহলে এবার করো যে আর স্কোয়ার সমান সমান 76, আর এখানে কত আছে দেখো 3 11 33, 33/7। তাহলে 33/7 যদি সমান সমানের ওপাশে যায় তাহলে কি হয়ে যায় আমাদের? উল্টে যায়। তার মানে 7 চলে যাবে ওপরে আর 33 চলে আসবে কোথায়? আমাদের নিচে। তাহলে এবার দেখো আর সমান সমান এই যে স্কোয়ার আছে, স্কোয়ার যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। তাহলে রুট ওভার কত এখানে চলে আসবে আমাদের? গুণ করে দাও, যে 6 7 42, 42 2 হাতে থাকছে কত আমাদের? 4, 7 7 49, আর 4 চলে এসছে 53/33। তার মানে রুট ওভার 532/33 চলে এসছে কি আমাদের আর এর মান। আর আর বলতে কি আমাদের এখানে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেছি আমরা? এত পেয়ে গেছি। মানে এটাই চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কোথায় রয়েছে আমাদের? অপশন এতেই রয়েছে কিন্তু আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে যদি একটি ঘনকের আয়তন 29,791 ঘনমিটার হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি দিয়েছে আমাদের? ঘনকের আয়তন দিয়ে দিয়েছে। তার মানে আমাদের কি করতে হবে? আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলো ঘনকের আয়তনের ফর্মুলা কি হয়? বাহুর কিউব। কারেক্ট। কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে আমাদের বাহুর কিউব হবে। তাহলে এই আয়তন মানে কত আয়তন বলে দিয়েছে আমাদের? এটা সমান সমান দিয়ে দিয়েছে আমাদের 29,791, মানে এত দিয়ে দিয়েছে। তারপরে এবার দেখো চলে আসবে কি এখানে? বাহু সমান সমান, যদি এই যে কিউবকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে আমাদের? রুট কিউব হয়ে যাবে। সেখানে লিখে দাও তাহলে কত? 29,791। তার মানে এবার কি করবো আমরা? এর ঘনমূল করব, তাই না? দেখো তো ঘনমূল করাও না এতটা ইজি, জাস্ট একটু ফলো করে দেখো। ঘনমূল দেখো, বর্গমূলের বেলায় কি বলেছেন তোমাদের? আমি বর্গের বেলায় বলেছিলাম লাস্ট দুটো সংখ্যা দেখব। তাহলে ঘনমূলের বেলায় কি করব আমরা? লাস্ট 3টি সংখ্যা দেখব। তাই বলো লাস্ট 3টি সংখ্যা নিচে আন্ডারলাইন করব ঠিকই, কিন্তু এখানে নেব কোনটা? একক ঘরের সংখ্যাটা। জাস্ট একক ঘরের সংখ্যাটাকে আমরা নেব, মানে একক ঘরের সংখ্যাটাকে ফলো করব। তাহলে এবার বলো যে একক ঘরের সংখ্যা কত রয়েছে আমাদের? 1। তাহলে এবার তোমরা নিজে বলো যে কোন সংখ্যার ঘনর শেষের একক ঘরের অঙ্ক 1 আসবে। তার মানে একেরই কিউব তো আমাদের একই হয়, তার মানে একের কিউবিতে একই হবে। তাহলে এবার লিখে দাও, তাহলে এখানে কত চলে আসবে আমাদের? একই চলে আসবে। এবার আগে পড়ে আছে কটা সংখ্যা? আগে পড়ে আছে আমাদের দেখো দুটো সংখ্যা। কত পড়ে আছে আমাদের? পড়ে আছে 29। তাহলে এবার বলো যে 29 কার ঘনর কাছাকাছি, মানে কোন সংখ্যার ঘনর কাছাকাছি হবে 29? দেখো তো কত হচ্ছে আমাদের? 3-এর হচ্ছে কত? 3-এর কিউব চলে এসছে 27, 4-এর চলে আসবে কত? 64, 4 বেশি হয়ে যাবে, তার মানে 3 নেব। তাহলে এখানে লিখে দাও 3। তাহলে এই নাও, দেখেছো? তার মানে এই সংখ্যাটির কত আমরা ঘনমূল কত পেয়ে গেছি? 31 পেয়ে গেছি। তাহলে বাহুর মান পেয়ে গেলাম কত আমরা? 31। বোঝা গেছে? তাহলে ঘনকের বাহুর মান পেয়ে গেছি, তাই তো? ঘনকের কি পেয়ে গেছি? বাহুর মানটা পেয়ে গেছি। তাহলে এবার চেয়েছে কি আমাদের? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ঘনকের যদি সমগ্র তল চাই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি চলে আসে আমাদের? 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার হয়ে যাবে।
তাহলে এবারে করো এখানে যে 6 ইন্টু বাহু কত বের করে নিয়েছি আমরা 31, তাহলে এখানে কি করব আমরা 31 এর মাথায় স্কোয়ার দেবো, তার মানে 31 গুণ 31 চলে আসবে আমাদের এখানে, তাই না? 31 গুণ 31, তাহলে 31 আর 31 যদি গুণ করো তাহলে চলে আসে কত আমাদের 961, আর 961 সাথে যদি 6 গুণ করে দাও তবেই কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। দেখো হয় গুণ পুরোটা করো, আর না হলে জাস্ট কি করবে একক ঘরের সংখ্যাগুলোকে গুণ করে দেখো যে 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি 6 কে 6, এবার দেখবো যে অপশনে কার শেষে দেখো 6 আছে। হ্যাঁ দেখো একমাত্র দেখো অপশন এর শেষেই 6 আছে, তার মানে তোমাদের এই চলে আসবে কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে কত আছে দেখো অপশনে 5766, এটা চলে আসবে। আর না হলে তোমরা পুরোটা গুণ করে দিতে পারো, আর যদি টাইম বাঁচাও তাহলে জাস্ট ইউনিট ডিজিট গুণ করবে, ইউনিট গুণ করে কি করবে অপশনটাকে দেখবে, তাহলে কিছুটা টাইম ওখানে তোমাদের বেঁচে যাবে। বোঝা গেছে? তাহলে এবার জানাও যে কেমন লাগলো তোমাদের এই ট্রিক্সটি, এই যে তোমাদের ঘনমূলের ট্রিক্সটা শেখানো হলো, আশা করি সবারই ভালো লেগেছে। তাহলে তোমরা সবাই কি অবশ্যই কিন্তু একটি প্রেয়ার কমেন্ট লাইক আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যাতে তারাও এই ধরনের ট্রিক্স শিখতে পারে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে একটি অর্ধগোলকের আয়তন হয় 19,404 ঘন সেমি, তাহলে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি দিয়েছে আমাদের একটি অর্ধগোলক দিয়েছে, অর্ধগোলকের কি দিয়েছে আয়তন, তাহলে আমরা কি করবো এখানে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা ফেলবো, কারণ পরিমিতিতে যা তোমাকে দিয়ে দেবে না তোমরা তারই ফর্মুলা ফেলবে। এখানে কি দিয়েছে আমাদের আয়তন দিয়েছে, তাহলে আমরা কি করবো এখানে আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করবো। আর ঘন অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হয় আমাদের 2/3 পাই আর কিউ, এটা চলে আসলো অর্ধগোলকের আয়তনের ফর্মুলা। তাহলে এই আয়তন মানে কত বলে দিয়েছে আমাদের, এই আয়তন মানে বলে দিয়েছে আমাদের 19404, এত বলে দিয়েছে। তাহলে এই নাও এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করো। দেখো যে কত রয়েছে আমাদের এখানে 2/3, পায়ের মান কত আমাদের 22/7 ইন্টু আর কিউব আছে, রেখে দাও আর কিউব সমান সমান 19404। তাহলে এবার দেখো, তাহলে এটাকে আমরা এই 2 দিয়ে যদি কেটে দাও তাহলে কত চলে আসছে আমাদের, 2 দিয়ে কাটে চলে আসছে আমাদের 9 দুগুণ 18, 7 দুগুণ 14, 0 2 দুগুণ 4। তাহলে এবার কি করবো আমরা এটাকে দেখো 22 দিয়ে কেটে দিই, 22 দিয়ে যদি কাটো তাহলে কত চলে আসছে 4/22 চলে আসছে আমাদের 88, আবার 4/22 88, 22 মানে 441 চলে এসছে। তাহলে আর কিউব সমান সমান কত হয়েছে আমাদের, ক্রস কোণাটি গুণ হয়ে যাবে, তার মানে 441 গুণ কত চলে এসছে আমাদের 21। তাহলে এবার এই আর কিউবকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে রুট আন্ডার কিউব হয়ে যাবে, তাই তো রুট কিউব হয়ে কত চলে এসছে এখানে 441 গুণ 21। তাহলে এবার দেখো পুরোটা গুণ করতে যাবে না, এখানেও একটু উপস্থিত বুদ্ধি করবে কি, এই দেখো 441 আছে, তার মানে 21 গুণ 21 হয় কি আমাদের 441, 21 গুণ 21। তাহলে এবার দেখো যে 3টে 21 আমাদের এখানে হয়ে গেছে না, তাহলে আমরা যখন এর ঘনমূল করব তাহলে 3টে 21-এর জন্য আমাদের কটা চলে আসবে একটা, কারণ বর্গের জন্য কটা আসে, বর্গের দুটোর জন্য আসে একটা, আর ঘনমূলের বেলায় 3টের জন্য আসবে একটা, তার মানে 3টে 21-এর জন্য চলে আসবে কি আমাদের যে আর সমান সমান কত চলে আসছে 21। ব্যাস দেখো তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি। এবার চেয়েছে কি প্রশ্নে, দেখো প্রশ্নে এবার চেয়েছে যে আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে অর্ধগোলকেরই আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এবার বলো যে অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা হয় কি আমাদের 2πr²। দেখো প্রত্যেকটা ফর্মুলা কিন্তু খাতায় লিখে রাখবে তোমরা। তাহলে 2πr² হয়, তাহলে এখানে বসিয়ে দাও 2, পায়ের মান 22/7, আর আর বলতে কি এই যে আর এর মান এখানে বের করে নিয়েছি, কত বের করে নিয়েছি আমরা 21, তার মানে এখানে 21-এর মাথায় কি হবে স্কোয়ার হবে, তার মানে 21 গুণ 21, তাহলে লিখে দাও এখানে 21 গুণ 21। তাহলে এবার কাটো, এই নাও 7 দিয়ে 21 কেটে দাও, 3 7 21 হয়। তাহলে এবার গুণ করো, দেখো এবার যদি গুণ করো কত চলে এসেছে দেখো 3 21 চলে এসেছে কত আমাদের 63, আর এখানে 22 দুনো চলে এসেছে কত আমাদের 44, তার মানে 44-এর সাথে গুণ করে দেবো কত আমরা 63। ব্যাস এবার দেখো সেম কি আমরা ইউনিট ধরে গুণ করে আগে দেখবো যে অপশানে কোথায় আছে। দেখো তো এখানে ইউনিট কত আছে 3, এখানে ইউনিট ডিজিট আছে আমাদের 4, তাহলে 3 4 কত 12, 12 2। এবার অপশানে দেখো তো যে কার শেষে 2 আছে, দেখো 2 আছে একমাত্র অপশান সি আর অপশান ডি, তার মানে আমাদের গুণটা করতে হচ্ছে, তাই তো 63-কে 44 দিয়ে কি করবে গুণটা করবে। তা চলো গুণটা করে দাও, যে 63-র সাথে কি করব 44 গুণ করে দেবো। তাহলে এই নাও গুণ করো, যে 44 × 3 কত হয় আমাদের 132, তাহলে 132-এর কত করব আমরা 132-এর এখানে 2 লিখে দেবো, তার মানে হাতে আমাদের 13 থেকে যাবে। এবার 44 দিয়ে 6 গুণ করো, 44 × 6
মানে কত চলে আসবে আমাদের 264, তার মানে 264 সাথে এবার এই 13কে যোগ করে দাও, তাহলে চলে আসছে কত আমাদের 277, মানে 277। তাহলে এখানে লিখে দাও 277। তাহলে এই দেখো টোটাল পেয়ে গেছি আমরা কত, 44 গুণ 63 করলে চলে আসে আমাদের 2772। তাহলে এখানে লিখে দাও যে 2772 চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে 112 মিটার এবং 114 মিটার পরিমাপ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের মধ্যে নির্মিত বৃহত্তম বৃত্তের পরিধি নির্ণয় করো। তার মানে এখানে একটি আমাদের আয়তক্ষেত্র বলে দিয়েছে, যে এই আয়তক্ষেত্রের আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। প্রস্থ কত বলে দিয়েছে আমাদের 112 বলে দিয়েছে, আর দৈর্ঘ্য কত বলে দিয়েছে আমাদের 114 বলে দিয়েছে। বলে দিয়েছে এবার যে এই আয়তক্ষেত্রের মধ্যে সর্ববৃহৎ যে বৃত্ত অঙ্কন করা যাবে তার পরিধি নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে দেখো তো, যদি আমরা এর ভেতরে সর্ববৃহৎ যদি একটি বৃত্ত অঙ্কন করি, তার মানে আমরা এই বৃত্ত অঙ্কন করব, তাই তো? সর্ববৃহৎ, এর থেকে তো বড় বৃত্ত অঙ্কন করা যাবে না। তাহলে এবার বলো, যদি আমরা এখানে এই বৃত্তটাকে অঙ্কন করি, তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে এটা যদি আয়তক্ষেত্রের প্রস্থ হয় 112 যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে যে বৃত্তের যে ব্যাসটা হবে সেটা দেখো তো যে আয়তক্ষেত্রের প্রস্থটাই কিনা। তার মানে বৃত্তের ব্যাস যেটা হবে আয়তক্ষেত্রের প্রস্থটাও কিন্তু আমাদের সেম হবে। তাহলে বৃত্তের ব্যাস যদি আমরা পেয়ে যাই কত, 112, তাহলে ব্যাসার্ধ আমাদের কত চলে আসবে বলতো? ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাই কি আমরা ব্যাসার্ধ। কত পেয়ে যাবো আমরা এখানে? 56 পেয়ে যাব কি বৃত্তের ব্যাসার্ধ, মানে আর ইজুকাল টু তাহলে চলে আসবে 56। তাহলে এবার চেয়েছে কি আমাদের এখানে বৃত্তের পরিধি। তাহলে বলো বৃত্তের পরিধির ফর্মুলা কি, যে 2 পাই আর, বৃত্তের পরিধি। তাহলে এবার বলো 2 ইন্টু পায়ের মান চলে এসছে 22/7, আর এর মান তো আমরা এখানে বের করে নিয়েছি কত, 56। তাহলে কাটো এখানে 7 8 56, তাহলে এবার গুণ করে দাও, যে 22 দুগুণে 44, তার মানে 44কে গুণ করবো কত দিয়ে আমরা 8 দিয়ে, তাহলে কত চলে এসছে দেখো 4 8 32, 2 হাতে থাকছে আমাদের 3, 4 8 32 আর 3 চলে এসছে কত আমাদের 35। তাহলে এই নাও আমরা বৃত্তের পরিধি পেয়ে গেছি 352। বোঝা গেছে? তাহলে এবার এই প্রশ্নটা বলো তো তোমাদের এবার কয়টুক টাইম লাগবে এক্সাম হলে সলভ করতে? আশা করি যদি তোমরা ক্লাসটি শিখে নাও, তোমাদের মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি তোমাদের লাগবে না। আর কেমন লাগছে তোমাদের ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে যদি কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 3:20 হয়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে? দেখো ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এটা, যে একটি আয়তক্ষেত্র দিয়েছে, একটি আয়তক্ষেত্র দিয়ে বলে দিয়েছে যে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 3। তাহলে আয়তক্ষেত্রের এটা হয় কি বলে দৈর্ঘ্য, আর এটাকে বলে আমাদের প্রস্থ। দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে এও 3 হবে। এবার তোমাকে পরিসীমা কত দিয়ে দিয়েছে, যে পরিসীমা বলেছে আমাদের 20, তাই না? পরিসীমা 20। তাহলে বলো পরিসীমা বলতে কি বুঝি আমরা, যে আয়তক্ষেত্রের এই 4টে বাহুর যোগফলটাই হচ্ছে কি আমাদের পরিসীমা। তার মানে 4টে বাহুর যোগফল যদি পরিসীমা হয়, কিন্তু আয়তক্ষেত্রে কি হয়, এই বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তার মানে এই বাহু সমান, আবার এই বাহু সমান হবে, তাই তো? তাহলে এখানে বলো 3 আর 3 কত হচ্ছে আমাদের 6। 3 আর 3 যদি দৈর্ঘ্য যদি 6 পেয়ে যায় টোটাল, তাহলে টোটাল পরিসীমা তো 20, তাহলে 20 থেকে 6কে বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত আমাদের 14। তার মানে এ 7 হবে, এখানেও 7 হবে। বোঝা গেছে? তাহলে দেখো তো এইবার আবার যদি তুমি আবার এই 4টে বাহুর যোগফল বের করো, তাহলে দেখো পরিসীমা আবার পেয়ে যাচ্ছ 20। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, আবার প্রস্থও পেয়ে গেছি। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অনুপাত কত। তাহলে বলো দৈর্ঘ্য কত আমাদের 3, প্রস্থ কত আমাদের 7, ব্যাস এই দেখো কয়েক সেকেন্ড লাগলো না এই টাইপের প্রশ্ন এক্সাম হলে তোমাদের সলভ করতে। বলো মিনিমাম 3 থেকে 4 সেকেন্ডের বেশি কি লাগবে? আমার মনে হয় না যে এর বেশি তোমাদের লাগতে পারে। এবার বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই কমেন্টে জানাবে। আশা করি সবারই তোমাদের ভালো লেগেছে। এবার তোমরা বলো যে তোমরা আজকের ক্লাসটি দেখে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের কোনো এক্সামে এসে থাকে, আর আসবে তো অবশ্যই, কারণ রেলওয়ে এক্সামে কিন্তু এই প্যাটার্নেই প্রশ্ন তুলছে। তার মানে তোমাদের যদি এসে থাকে প্রশ্ন, তোমাদের আশা করি খুব বেশি হলে 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগবে। আজকের ক্লাস যদি দেখে থাকো, ম্যাথ তোমাদের সলভ করতে, মেন্সুরেশন
বোঝা গেল? তাই যাই হোক বন্ধুরা, তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে এবং যতটা পারবে না তোমাদের পরিবারকে বিস্তারিত করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ট্রিক শিখে নিতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।